বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান থেকে এমসিকিউগুলো দেখো ভালো করে। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান, এখানে যে ওজোন, লবণকণা, শিশির মেঘ, তোমরা কঠিন উপাদান করবে। লবণকণা হচ্ছে বায়ুমণ্ডলের একটি কঠিনতম উপাদান। 2, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার 100 কিমি, 1000 কিমি, 5000 কিমি, 10,000, তোমরা করবে 10,000 কিমি। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার সেই একইভাবে করতে হবে তোমরা 10,000 কিমি। তারপর আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা। ধূলিকণার জন্য আলো বিচ্ছুরিত হয় এবং প্রতিফলিত হওয়ার জন্য সেই জন্য আকাশের বর্ণ হচ্ছে নীল। 4, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, সবচেয়ে বেশি যে গ্যাসটা সেই গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন। 5, বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন আর হিলিয়াম, তোমরা করবে নিয়ন। তারপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.08, 20.9, 2.03 ভাগ। তোমরা নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08 ভাগ। বায়ুমণ্ডলে নাইট্রোজেন এইটা লিখে দিতে হবে এখানে। 7টা, বায়ুমণ্ডলে O2 পরিমাণ 20.9%, এইটা। এবারে তারপরে বড় প্রশ্ন, তারপরে দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী। ফার্স্টে 1 নম্বরে দেখো বলছে বাতাসে আণুবীক্ষণিক ধূলিকণাকে বলা হয় অ্যারোসোল, AEROSOLS, অ্যারোসোল। বায়ুমণ্ডলে বায়বীয় কণাগুলো এখানে লিখে দেবি AEROSOLS, এক হয়ে গেল। বাষ্পমোচনের দ্বারা জলীয় ড্যাশ বায়ুতে মিশে এখানে লিখে দেবে জলীয় বাষ্প, জলীয় বাষ্প। আকাশের আসল রং কি? আকাশের আসল রং হচ্ছে তোমার কালো। বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাস, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। এই কালো কেন লিখলাম আসল রং? কারণ বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা, লবণকণা যে অ্যারোসলগুলো আছে তাতে সূর্য আলোক বিভিন্ন দিকে প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে সেখানে নীল বর্ণের আমরা দেখি। তারপর আরও পার্টে ভাগ করেছে বায়ুমণ্ডল, দেখো উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে ফার্স্টে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য সর্বাধিক সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তোমরা করবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাসের প্রাধান্য হচ্ছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এখান থেকে উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, সেই স্তরটার নাম হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার থেকে ফিরে আসে। 4, বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো দেওয়া রয়েছে কোথায়? ম্যাগনেটোস্ফিয়ার, ঘ অপশানে। এখানে অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোস্ফিয়ার, এটা হচ্ছে তোমার শুদ্ধ। 5টা, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার, সবচেয়ে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মৌতিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেই স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় মুক্তি মেঘ, আর তারপরে দেখবে নৈশদ্যুতি মেঘ দেখা যায় হচ্ছে মেসোস্ফিয়ারে। করে দেবে মেসোস্ফিয়ারে অতি হালকা যে মেঘ তার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। হয়ে গেল। ওজোন স্তর ধ্বংসকারী যে গ্যাস সেই গ্যাসটার নাম হচ্ছে CFC গ্যাস। কুব্ধমণ্ডল কাকে বলা হয়? কুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলে কোন স্তরকে কুব্ধমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। ঝড়, ঝঞ্ঝা, কালবৈশাখী শুরু করে প্রাকৃতিক দুর্যোগ ট্রপোস্ফিয়ারে হয় বলে ট্রপোস্ফিয়ারকে কুব্ধমণ্ডল বলা হয়। যে স্তর থেকে অতিবেগুনি রশ্মি শোষিত হয় সেই স্তরের নাম হচ্ছে সেই স্তর অতিবেগুনি রশ্মি হচ্ছে সেই স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় আয়নোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে। এইখানে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় টার্বোস্পজ। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায় বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে, তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার।
বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তর ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পারমাণবিক অক্সিজেন স্তর আর স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা করবে পারমাণবিক অক্সিজেন স্তর। তারপরে 14 হলো 15 যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেইটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। গোলযোগ দেখা যায় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তোমরা করবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত আবহাওয়ার লক্ষ্য করা যায়, সেটি হলো আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তোমরা সবার শেষের অপশানটা করবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে মেরু প্রবাহ সৃষ্টি হয় সেই স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। সুমেরু প্রবাহ, কুমেরু প্রবাহ লক্ষ্য করা যায় কোথায়? সেই স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। আর বিষমমণ্ডলের নিম্নতম স্তরের নাম হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। বিষম স্তরের সবচেয়ে নিম্নতম, সবার নিচে আছে সবচেয়ে বেশি পরিমাণ আণবিক নাইট্রোজেন স্তর। কোন স্তরে ইলেকট্রন ও প্রোটন, এই প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চুম্বকত্ব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার দেওয়া আছে দেখো গ অপশানটাতে। পৃথিবীর চৌম্বক বর্ম বা এটা ধর্ম বলা হয় কোন স্তরকে? ম্যাগনেটোস্ফিয়ারকে। তারপরে তোমার এখানে নেক্সট বলছে আন্টার্কটিকার ঊর্ধ্বাকাশে মৌতিক মেঘ লক্ষ্য করা যায় কোন সময়? সেটা হচ্ছে তোমার শীতকালে। সেটা করবে তোমরা শীতকালে। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে। 1840 সালে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্ব প্রথম বলেন কোন বি? আয়নোস্ফিয়ার ডি স্তর, ই স্তর, এফ স্তর। এই স্তরকে অ্যাপলসন করা হয়, তোমরা করবে এফ স্তরকে। ওজোন গহ্বর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন এর ঘনত্ব ড্যাশের কম, 200 কম, 200 ডিইউ মানে ডবসনের কম। আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। এক কথায় বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? যে চারটে এখানে অপশনের মধ্যে দিয়েছে একসাথে, টোপো, ট্যাটো, মেসো আর থার্মো। তোমরা করবে স্ট্র্যাটোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কি? হেটেরোস্ফিয়ার সবচেয়ে উপরের দিকে যে হালকা স্তর সেটা হচ্ছে সবচেয়ে হাইড্রোজেন স্তর। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপরে বায়ুমণ্ডলের ওজোন গহ্বরে আবিষ্কৃত হয়েছে? এটা লিখবে আন্টার্কটিকা। আন্টার্কটিকা। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে? ডবসন। বায়ুমণ্ডলে ওজোন স্তরটি কত সালে আবিষ্কার হয়? 1913। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিমি। ওজোন গহ্বর মাপার যন্ত্রের নাম কি? স্পেকট্রো একা ক টয়রোফোলা ওকা। স্পেকট্রোফটোমিটার ফটো ময়সই টয় আকার স্পেকট্রোফটোমিটার। তারপরে বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডলের কোন স্তরে? সেই স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। সেই স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রোপোপজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? নেপিয়ার শ দন্তনয় একা পয়ে হর্ষই উন্তস্তয় আকা র স তালস্য, বা ইংলিশে লিখে দেবে NAPIERSHA। তারপরে শূন্যস্থান পূরণ করো। ভালো করে দেখো, বলছি প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? এটা লিখবে ওজোন স্তর। ওজোন স্তরকে। 2 শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশন থেকে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস। তোমরা লিখে দেবে CFC। 3 ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলা হয়, তাকে কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এখানে হয় না বলে একে বলা হয়। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার। CFCর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা হচ্ছে স্ট্র্যাটোস্পজ। টয়ে ওকা
বর্গীয় স্ট্র্যাটোস্পজ। তারপরে বিবৃতিগুলো শুদ্ধ অশুদ্ধ বলছে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 হলে উষ্ণতা হ্রাস পায়, প্রথমেরটাই শুদ্ধ। অথবা থেকে দিয়েছে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে 6.4 করবে। অনুরূপ দিয়েছে ট্রপোস্ফিয়ারের ল্যাপস্টেট কত 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি, প্রতি কিমিতে উষ্ণতা স্বাভাবিক হ্রাসের হার কত ওইটাই। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার, এইটাও তোমার শুদ্ধ। আন্টার্কটিকায় ওজোন গহ্বর দেখা যায়, এটাও তোমার শুদ্ধ। ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, এটাও তোমার শুদ্ধ। জেট বায়ু ট্রপোস্ফিয়ারের স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায়, এটা তোমার শুদ্ধ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে 14 কিমি উচ্চতায় দ্রুতগামী সংকীর্ণ আঁকামাখা বলয়ের মতো প্রবাহিত সেই বায়ুটার নাম হচ্ছে জেট বায়ু। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি, এটা হচ্ছে তোমার অশুদ্ধ এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার হলে এটা ঠিক হতো। ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটা তোমার শুদ্ধ। আর হিউমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা অশুদ্ধ। মেসোস্ফিয়ারের জায়গায় যদি থার্মোস্ফিয়ার থাকতো, থার্মোস্ফিয়ার হলে শুদ্ধ হতো। এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? আটলান্টিক, ভারত, প্রশান্ত, কুমেরু মহাসাগর। তোমরা করবে প্রশান্ত মহাসাগরে এল নিনোর আবির্ভাব হয়। প্রশান্ত মহাসাগর এল নিনোর স্তম্ভবিলন যে ছিল সেখানে তোমার এটা করেছে। দুইয়েরটা দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 32, 33%, 34%, 38। অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। নিষ্ক্রিয় সৌরতাপের পরিমাণ একই। যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় সেটা কত পার্সেন্ট? তোমরা করবে 34%। বৈপরীত্য উত্তাপ দেখা যায় কোথায়? সমভূমিতে, মালভূমিতে, পার্বত্য উপত্যকায়, পর্বতের চূড়ায়। তোমরা করবে পার্বত্য উপত্যকায়। এদিকে ভারতের কোন রাজ্য বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা বেশি? যেখানে পার্বত্য এলাকায় দেখো কোথায়, এখানে যে হিমাচল প্রদেশে বৈপরীত্য উত্তাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 4, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেটা দেখো কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে গ অপশানেতে। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটার নামও কার্বন ডাই অক্সাইড। আর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিনহাউস গ্যাসটা উপস্থিত থাকে তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সবগুলো একই ধরনের কোশ্চেন। 5, বৈপরীত্য উত্তাপে নেবে আসা শীতল যে বায়ুটা যেটা নেবে আসে সেই বায়ুটার নাম হচ্ছে ক্যাটাবেটিক, আর যেটা উপর দিকে ওঠে সেটা হচ্ছে অ্যানাবেটিক। ক্যাটাবেটিক বায়ু পার্বত্য উপত্যকায় উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে, এটা তোমার করবে শুদ্ধ। তারপরে 6, বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক মরু জলবায়ুতে, মৌসুমী জলবায়ুতে, তুন্দ্রা জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ু। তোমরা করবে বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে বেশি হচ্ছে কোথায়? মরু জলবায়ুতে। 7, যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তাকে বিকিরণ, তাপ শোষণ, পরিচলন, অ্যাডভেকশন, তাকে বলা হয় অ্যাডভেকশন। অনুরূপ যে প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু প্রবাহে ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন হলে তাকে বলা হয় অ্যাডভেকশন। 8, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে 1 ডিগ্রি অক্ষাংশের তফাৎ হচ্ছে 0.28 ডিগ্রি সেলসিয়াস। কয়ের অপশানটা? ভূপৃষ্ঠের প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা স্বাভাবিক হার সেই 0.28 ডিগ্রি সেলসিয়াস। এই উত্তরটা তোমরা করবে। 9টা, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌর হচ্ছে 66%। দেখো খ অপশানে দেওয়া আছে 66%। 10টা, সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায় তাকে বলা ইনসোলেশন। বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, পার্থিব বিকিরণ, তাকে বলা হবে অ্যালবেডো। 11, এল নিনো, এটা গেল 11টা, মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে সমোন্নতি রেখা, সমুষ্ণ রেখা, সমপৃষ্ঠ রেখা, সমবর্ষণ। তোমরা করবে সমুষ্ণ রেখা।
এল নিনো ও লা নিনো পরস্পরের ড্যাশ অবস্থা, তোমরা করবে দুটো পরস্পরের বিপরীত অবস্থা। 13টা, এল নিনো দেখা যায় কোথায়? এল নিনো দেখা যায় আফ্রিকার পশ্চিম উপকূলে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে, দক্ষিণ আমেরিকায় পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। এই কয়ের অপশানটা তোমরা করবে, এই স্থানে এল নিনো দেখা যায়। তারপরে 14 গ্রিন হাউস এফেক্ট কটাটি সর্বপ্রথম যে ব্যবহার করে তার নাম হচ্ছে জে ফুরিয়ার। 15 পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পেরু এবং ইকুয়েডরের উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় অনেক কম হলে তাকে বলা হবে, যখন কম হবে তখন তাকে বলা হবে লা নিনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, সেই যন্ত্রের নাম হচ্ছে 6 থার্মোমিটার। দিনের সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায় ভোরবেলায়, রাতে, মধ্যাহ্নে আর সন্ধ্যাবেলায়। সর্বাধিক ইনসোলেশন হচ্ছে তোমার এখানে মধ্যাহ্নে। অ্যালবেডোর পরিমাণ বেশি বিক্ষিপ্ত হয় মেঘ থেকে, স্থলভাগ থেকে, বায়ু থেকে, জলভাগ থেকে। তোমরা করবে মেঘ থেকে। এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত যে মরুভূমিতে হয় সেই মরুভূমিটার নাম হচ্ছে আটাকামা মরুভূমি। দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোন সময়ে? ভোরবেলায়। কোনো বস্তু মাধ্যম ছাড়া একটি পদার্থ অন্য পদার্থে তাপের সঞ্চালনকে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিকিরণ বলা হবে। সেটাকে তোমরা কি বলবে? সেটাকে কি বলবে? বিকিরণ। তারপর দেখো, এক কথায় উত্তর দাও। এল নিনো কথার অর্থ কি? বাংলা লিখবে দুরন্ত বালক। দুরন্ত বালক। এল নিনো শব্দের অর্থ খ্রিস্টাইল, এটা হচ্ছে তোমার শুদ্ধ। তারপরে ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি? তোমরা উত্তর লিখবে রাজস্থানের সমভূমি। রাজস্থানের সমভূমি। 3 বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটার নাম কি? এখানে অপশান দিয়েছে যে মিথেন। বদ্ধ জলাভূমি থেকে যে উৎপন্ন গ্যাস, এটার নাম হচ্ছে মিথেন। গ্রিনহাউস গ্যাস মিথেনের উৎস হচ্ছে একটা কি? এই জলাভূমি। লা নিনা। লা নিনা কথার অর্থ কি? লা নিনার কথা অর্থ হবে ক্ষুদ্র বালিকা। ক্ষুদ্র বালিকা। 5 পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম, বা তাকে বলা হয় ইংলিশে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। ধান ক্ষেত থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের নাম হচ্ছে মিথেন বা CH4, যে কোনো একটা লিখে দেবে। পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য? ওইটা হচ্ছে দিনের বেলায়। উপত্যকা বললে দিনের বেলায়। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয় সেটা হচ্ছে বিকিরণ। উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। 3 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা বৃদ্ধি পাক, এই উষ্ণতা বৃদ্ধি পাকে কি বলা হয়? এই বৈপরীত্য উত্তাপটা, উষ্ণতা এখানটা লিখে দিতে হবে। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় কি হয়? বেশি গরম হয়। মোট অ্যালবেডোর ড্যাশ শতাংশ মেঘের দ্বারা ফিরে যায়? মোট অ্যালবেডোর হচ্ছে 34। এয়ার কন্ডিশন ব্যবহার ফলে বায়ুমণ্ডলের যে গ্যাস, সেই গ্যাসটার নাম হচ্ছে CFC। নিচের বিবৃতির কোনটি শুদ্ধ আর অশুদ্ধ লিখো। বলছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, এটা তোমরা করবে অশুদ্ধ। ভারতে খরা দেখা যায়, যেমন এ বছরটা। এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো, তাহলে ভারতে যদি দেয়, ভারতে হলে তোমরা করবে খরা। 2 প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম
উপকূলে কি সৃষ্টি হয়? খরা। এটা হচ্ছে অশুদ্ধ, এটা খরা নয়, বন্যা হলে তোমার ঠিক হতো। এল নিনোর প্রভাবে পেরু উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হয়, হ্যাঁ এটা তোমার শুদ্ধ। ঠিক আছে, এল নিনো বছরে যে বছর দেখা যায় অস্ট্রেলিয়ায় বন্যা, পেরু এই যে খরা, এই প্রবল তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এইটা লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা তোমার হচ্ছে শুদ্ধ, খরা। কি কারণে প্রশান্ত মহাসাগরে খরা ওইটা লিখে দেবে। চারেরটা মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম বলে উষ্ণতা কম, এটা তোমার শুদ্ধ, পতন কম বলে তোমার উষ্ণতা পরিমাণও কম। তারপরে 5 বলেছি কার্বন ডাইঅক্সাইড অন্যতম গ্রিনহাউস গ্যাস, হ্যাঁ ইয়েস। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য দৈনিক উষ্ণতার প্রসার বলা হয়, সর্বনিম্ন, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত বা সমুদ্র স্রোত করলে তোমার ঠিক হতো, এটা অস্থায়ী, এটা উষ্ণ বায়ুস্রোত, অস্থায়ী। এল নিনো একটা উত্তর দিকে উষ্ণ সমুদ্র স্রোত, বায়ুস্রোত নয়, এটা অশুদ্ধ। বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে, বায়ু শীতল হয়, বায়ুর ঘনত্ব এখানে কি হবে? বেড়ে যায়। তাহলে বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে, শুদ্ধ। সূর্যের তীর্যক রশ্মির তুলনায় লম্বভাবে রশ্মি কম উষ্ণ হয়, এটা তোমার অশুদ্ধ। এল নিনোর প্রভাবে মৌসুমী বায়ু দুর্বল হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। দেখো বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে ফার্স্টে সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুর চাপের পরিমাণ 1013.25 MB, 1003, 1030, 1023, সঠিক অপশানটা হবে কয়ের অপশানটা, 1013.25 মিলিবার। ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত? এটা লিখবে 1013.25 মিলিবার। একইভাবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। দুইয়েরটা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটার নাম করবে 4টের মধ্যে চিনুক, সিরোক্কো আর মিস্টাল। কিংবা করবে মিস্টাল। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত, আগেরটা পেয়ে গেলাম আমরা। তারপরে মিস্টাল একটি শীতল, তো তাহলে এখানে অশুদ্ধ করবে অ। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো ড্যাশ নামে, তার নাম হচ্ছে টুইস্টার। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত সেইটার নাম হচ্ছে, ক্যারিবিয়ান সাগরের নাম হচ্ছে হ্যারিকেন। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের নাম হ্যারিকেন করে দেবে। জাপান চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তার মধ্যে 4টে অপশান, লু, আঁধি, চিনুক, খামসিন, তোমরা করে দেবে চিনুক। অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, আর কি দিয়েছে? মেরু উচ্চচাপ বলয়ে, তোমরা করবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকা যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম দেখো চিনুক, সিরোক্কো, ফন আর লু, তোমরা করবে ফন। আয়ন বায়ুর অপর নাম কি? আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু বা বাণিজ্য বায়ু। তারপর যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে শীতল যে বায়ুটা প্রবাহিত, 4টে অবস্থান দেওয়া যায় দেখো, একটা বোরা, মিস্টাল, সিরোক্কো, হারমাস্টাল, তোমরা করবে বোরা। আবার চিনুক হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু, শীতল স্থানীয়, আকস্মিক, সাময়িক, উষ্ণ একটি স্থানীয় বায়ুর নাম হচ্ছে তোমার চিনুক। তারপরে আন্তঃক্রান্তীয় অভিসরণ মিলিত হয় আয়ন বায়ুর প্রভাবে, দেখো উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে তোমার মিলনস্থলই হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ, দুটো মিলিত বায়ু প্রবাহ। ডোললাম কোথায় দেখা যায়? ডোললাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ক্রান্তীয় ঘূর্ণপাত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের নাম কি? নাম দিচ্ছে হ্যারিকেন, ব্যাগুই, টর্নেডো, উইলি, তোমরা করবে উইলি। আরেকটা কি দিয়েছে তোমার এখানে? বলছে
ঘূর্ণপাত উইলি ক্যারিবিয়ান সাগরে, দক্ষিণ চীন সাগরে, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর, জাপানে। তোমরা করবে এইটা, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে। তারপরে 15টা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উপক্রান্তীয় উচ্চচাপ 60 থেকে 70 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখায়, 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ উত্তর দক্ষিণ অক্ষরেখায়, 10 থেকে 20 ডিগ্রি, আর 70 থেকে 80 ডিগ্রি। তোমরা করবে এইটা, 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখায়। তারপরে মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা প্রবাহিত হয়, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু। তোমরা করবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আইটিসিজে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখা যায় কোথায়? উষ্ণমণ্ডলে। মৌসুমী বায়ু এক প্রকার কি বায়ু? একটি সাময়িক বায়ু। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক তার নাম হচ্ছে বাত পতাকা। নিচের জোড়াটি ঠিক। সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি না, এটা প্রথমে এটা ভুল। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি, এটা ভুল। কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব কম, হ্যাঁ কয়েকটাই তোমার হচ্ছে ঠিক। নিচের কোনটি দক্ষিণ পশ্চিম বায়ুর দিক? দক্ষিণ পশ্চিম বায়ুর দিক হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম, এই তীর চিহ্নটা মানে খ অপশানটা তোমার ঠিক। হাড়মাট্টান বায়ু প্রবাহিত ক্যালিফোর্নিয়া, রকি পর্বতের পাদদেশে, সাহারার গিনি উপকূলে, আর্জেন্টিনার রোন নদী উপত্যকায়। তোমরা করবে সাহারার গিনি উপকূলে। কোরিওলিস বলের প্রভাব শূন্য যে স্থানে, সেটা হচ্ছে নিরক্ষরেখায়। কোরিওলিস বলের মান হচ্ছে শূন্য। পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর ওপর কাজ করে যে বল, সৃষ্ট বল, সেই বলের নাম হচ্ছে কোরিওলিস বল। তারপরে এবার দেখবো এক কথায় ফোকাস। অ্যানিমোমিটারের সাহায্যে কি করা হয়? বায়ুর গতিবেগ মাপা হয়। এখানটা লিখে দেবে যে বায়ুর গতিবেগটা লিখে দেবে। অনুরূপ প্রশ্ন দিয়েছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ শুদ্ধ। বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। কোন বায়ু প্রবাহকে স্থল ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? এটা করে দেবে মৌসুমী বায়ু। মৌসুমী। বায়ুর চাপ মাপার একক মিলিবার এককের দ্বারা বায়ুর কোন উপাদান মাপা হয়? বায়ুর চাপ। ডক্টর উইন কাকে বলা হয়? ডক্টর উইন বলা হয় হাড়মাট্টান। ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড় তার নাম হচ্ছে সাইক্লোন। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে জলভাগের পরিমাণ বেশি লিখে দেবে, সেই জন্যে কোনো বাধাপ্রাপ্ত হয় না, সেই জন্যে। একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু দিয়েছে, লু একটি স্থানীয় উষ্ণ বায়ু। কোন বায়ুকে ক্রান্তীয় পূর্বালি বলা হয়? জেট বায়ুকে লিখে দেবে। টর্নেডো কোথায় দেখা যায়? টর্নেডো উৎপত্তি হচ্ছে মেক্সিকো উপসাগর সৃষ্টি হয়, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে আঘাত করে। আমেরিকা যুক্তরাষ্ট্র। কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর নাম হচ্ছে মেরুবায়ু। পৃথিবীতে কতগুলো বায়ুচাপ বলা আছে? 7টা। উষ্ণ স্থানীয় বায়ু স্পেনের বলা লেভেজ, লয়েকা ভয়ে একা চ লেভেজ। সমচাপ রেখাগুলো কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়া? এটা হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আইটিসিজেদের পুরো ফর্ম কি? ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে। দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলগুলোকে বলা হয় টাপ। টয়টোফোলা আকা ফ টাপ বলা হয়। যে শূন্য স্থান পূরণ করো। বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগও কী হবে? বৃদ্ধি পাবে। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। এটা লিখে দেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে, এটা এখানে লিখে দেবে। ক্রান্তীয় ড্যাশ জেট বায়ুর আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই যে ক্রান্তীয় পূর্বালি জেটটা এখানে লিখে দেবে।
পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত। পার্বত্য বায়ুপ্রবাহ ক্যাটাবেটিক আর ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে বলা হয়। এই অ্যানাবেটিকটা এইখানে তুমি লিখে দিচ্ছ, অ্যানাবেটিক বায়ু বলে। তারপরে ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে। এইখানটা লিখে দেবে আয়ন বায়ু। 6 ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? ব্যাগুই। রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে যায় বলে সেই বায়ুর নাম হচ্ছে স্থলবায়ু। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টর্নেডো। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ। অনুভূমিকভাবে হচ্ছে বায়ু প্রবাহ। তারপরে পৃথিবীর ড্যাশ কারণে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর এবং দক্ষিণে ছিটকে যায়, এটা হচ্ছে আবর্তনের কারণে। আবর্তন। সমুদ্রবায়ু ড্যাশ বেলায়, সমুদ্রবায়ু হচ্ছে দিনের বেলায়। ড্যাশ ঘূর্ণাবাতে অক্লোশন সৃষ্টি হয়, এখানে লিখবে নাতিশীতোষ্ণ, এই যে মধ্য অক্ষাংশ ঘূর্ণবাতে করে দেবে বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। বায়ুপ্রবাহের শক্তি নির্ণায়ক স্কেল বায়ুপ্রবাহের বিউফোর্ট স্কেল। 14 গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক ধূলিপূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে তার নাম হচ্ছে সিরোক্কো। কোয়ালিশ বল ও বায়ু চাপের ঢাল শক্তি পরস্পরের বিপরীত সমান হলে যে বায়ু প্রবাহিত হয় সেই নাম হচ্ছে জিওট্রপিক বায়ু। জিওট্রপিক বায়ু বলা হয়, জিওট্রপিক বায়ু। তারপরে ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতিশক্তি মাপা হয়, এখানে হচ্ছে অ্যানিমোমিটার। যন্ত্রের সাহায্যে তোমার পরিমাপ করা হয়। আর সর্বশেষ আছে দেখো 17টা দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এখানে লিখে দেবে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা দেওয়া আছে, পশ্চিমা বায়ু। শুদ্ধ অশুদ্ধগুলো ভালো করে দেখে নেবো, শুদ্ধ আর অশুদ্ধগুলো। বলছে চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। চিনুক তো আমেরিকা যুক্তরাষ্ট্রে, ফলে এটা জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, এটা তোমার হচ্ছে শুদ্ধ। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। 14 ব্যারোমিটার বায়ুর চাপ। লু একটি আর্দ্র শীতল নয়, উষ্ণ প্রকৃতির, তাহলে এটা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ, এটা আকস্মিক যদি সাময়িক বায়ু হতো ঠিক হতো। স্থলবায়ুর বেগ সর্বাধিক ভোরবেলায়, এটা হচ্ছে শুদ্ধ। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে আর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে, এটা তোমার শুদ্ধ। তাহলে উষ্ণতার সাথে বায়ুর চাপের ব্যস্ততার সম্পর্কে ব্যস্ত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। পশ্চিমা বায়ু প্রবাহের প্রবাহ পথে মহাদেশগুলি পশ্চিম দিকে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, এটা তোমার শুদ্ধ। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে হয় বলে একে বলে অশ্ব অক্ষাংশ, এটা অশুদ্ধ। এটা হচ্ছে তোমার প্রবল বেগে, এটা নয়। খামসিন একটি শীতল স্থানীয় বায়ু, অশুদ্ধ। খামসিন হচ্ছে উষ্ণ। অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো চলত বাণিজ্য বায়ুর প্রভাবে, অশুদ্ধ। অশ্ব অক্ষাংশ জাহাজ চলতেই পারে না। তারপরে ঘূর্ণপাত একটি আকস্মিক বায়ু প্রবাহ, এটা তোমার হচ্ছে শুদ্ধ। প্রতিব ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ ঘূর্ণপাতের তুলনায় বেশি, এটাও অশুদ্ধ। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমে মিলিত হয়, এটা অশুদ্ধ। এটা দুটি আয়নবায়ু হলে ঠিক হতো। আর সর্বশেষ 15 নম্বর ঘূর্ণপাত উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে আর দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আর এটা ঘড়ির কাঁটার দিকে হলে শুদ্ধ হতো, এটা তোমার অশুদ্ধ। আর বাম দিকের সাথে ডান দিকের মেলাতে হবে। ক্রান্তীয় ঘূর্ণপাত দেখো এখানে এই যে টর্নেডো, ইয়াস, টাইফুন সব নাম দিয়েছে। ব্লিজার্ড হচ্ছে তোমার উপমেরু অঞ্চলে প্রবাহিত। আর প্রতিব ঘূর্ণপাত কেন্দ্রীয় হচ্ছে উচ্চচাপ, আর ডোললাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়ের মধ্যে অবস্থিত।
আর্দ্রতা অধঃক্ষেপণ থেকে দেখো এমসিকিউগুলো বলছে সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন জলবায়ু শনাক্ত করবে? আমি শনাক্ত করব আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। 2, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। 3, বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম থাকে নিরক্ষীয় অঞ্চলে, মৌসুমী অঞ্চলে, জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় স্টেপ জলবায়ু সবচেয়ে প্রসার কম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বরে ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? ক্রান্তীয় মৌসুমী, নিরক্ষীয়, উষ্ণমরু, চীন দেশীয় জলবায়ুতে। তোমরা করবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না। 5এরটা দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি যেখানে হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চল, উষ্ণ মরু, ক্রান্তীয় মৌসুমী, ভূমধ্যসাগর। সবচেয়ে বেশি হয় কোথায়? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 6, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়, সকালবেলায়, সন্ধ্যাবেলায়, বিকালবেলায়। তোমরা করবে ভোরবেলায়। 7, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন। বৃষ্টিপাত সবচেয়ে কম নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, মৌসুমী জলবায়ু। তোমরা করবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? শতকরায়। 4টে অপশান ছিল গ্রামেতে, ঘনসেমিতে, শতকরায়, মিলিগ্রামে। তোমরা করবে শতকরায়। তারপর 3-এর 4 ভাগ, ওই যে 4 ভাগের 3 ভাগ মেঘাচ্ছন্নতা প্রতীকে দ্বারা বোঝানো হবে যেই সিম্বলটা, এইটা হচ্ছে ঘ অপশানটা, ঘয়েরটা। তারপরে 11টা অধঃক্ষেপণের অন্তর্গত নয়, যেটা অধঃক্ষেপণের অন্তর্গত বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি। যেটা অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে কুয়াশা। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রায়। সারা বছর রৌদ্র উজ্জ্বল ঝলমলে আকাশ লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। জলবায়ুগত মরুদ্যান বলা হয় কুইটোকে, সুইজারল্যান্ডকে, রোমকে, বেঙ্গালুরুকে। তোমরা বলবে সুইজারল্যান্ডকে। শীতকালীন বৃষ্টিপাত হয় কোথায়? শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই চিত্রের দ্বারা আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হচ্ছে। তোমার কত করবে এখানে? 8টা করলে হচ্ছে 2-এর 8 ভাগ। তারপরে ঋতু পরিবর্তন দেখা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মেরু জলবায়ু, মরু জলবায়ু। তোমরা বলবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। চরম আর্দ্রতা পরিমাপের একক হচ্ছে গ্রাম প্রতি ঘনমিটার। এইটা শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল, সারা বছর মধ্যম প্রকৃতির জলবায়ু যে স্থানে এই অপশানগুলোর মধ্যে সেটা লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। প্রদত্ত কোনটি দূষণের ফলে হয়? দূষণের ফলে এখানে কুয়াশা, শিশির, মেঘ, ধোঁয়াশা। দূষণের ফলে হয় এখানে তোমার ধোঁয়াশা। 2-1 কথায় উত্তর দাও। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত লিখবে? 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 0, এটা হচ্ছে অশুদ্ধ। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা %, এখানটা লিখবে 100%। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? এখানে লিখে দেবে ঘূর্ণ। তারপরে 3, পর্বতের কোন ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? উত্তর লিখবে প্রতিবাত। আর একটা পর্বতের ঢালে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হবে পরিচলন, ঘূর্ণ, শৈলোৎক্ষেপ। তাকে বলা হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থিত? এটা লিখে দেবে অনুবাদ। অনুবাদ ঢালে। 5, উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আর্দ্র শীতকাল জলবায়ুকে সূচনা করে? সেই জলবায়ুটা করবে ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগর হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয়, আর মধ্যভাগ যেহেতু উত্তর, এইটা বৈশিষ্ট্য তোমাকে ধরে নিয়ে করতে হবে। শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণায় কোন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়? এটা লিখে দেবে ঊর্ধ্বপাতন। তারপরে চির বসন্তের শহর কাকে বলা হয়? কুইটো। কুইটো শহরকে।
কোন জলবায়ু মৌসুমী জলবায়ুর বিপরীত ধর্মী? এটা হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত ঘূর্ণপাত থেকে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হবে পশ্চিমী ঝঞ্ঝা। নিরক্ষীয় অঞ্চলে কোন মেঘের প্রভাবে পরিচলন বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। আর কোন আর্দ্রতাকে আর্দ্রতা গুণাঙ্ক বলা হয়? এটা বিশেষ আর্দ্রতা। শূন্যস্থান পূরণ করো। শীতকালে শিল্পাঞ্চলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। এটা করবে ধোঁয়াশা। ধৈর্যনন্দ ওকা অন্তঃশয় আঁকা তালবস্যয় আঁকা। শহর অঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশা কি নামে? তখন লিখে দেবে ধোঁয়াশা। 2 কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতা হিসাব কিসে প্রকাশ করা হয়? অক্টাসে। কয়টয়ে আঁকা দন্তস্বয়ে একা, বা শুধু কয়টয়ে আঁকা অক্টা লিখলেও হবে। তারপরে যে তাপমাত্রার বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। আবার প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% তাকে বলা হবে শিশিরাঙ্ক। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ ত্যাগ করে? উত্তর লিখতে হবে লীন তাপ। এই সাংকেতিক চিহ্ন দ্বারা ড্যাশ ভাগ আকাশ মেঘাচ্ছন্নতা। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, সম্পূর্ণ হচ্ছে 8, 5-এর 8। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগ ঊর্ধ্বমুখী হলে, ঊর্ধ্বমুখী যদি এই টাইপের হয় তখন তোমাকে বলতে হবে এটা উত্তর গোলার্ধ। শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলা হবে তুহিন, বা ইংলিশে ফ্রস্ট, FROST। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? এটা লিখতে দেবে পরিচলন। শীতল বায়ুর ড্যাশ ধারণ ক্ষমতা কম? জলীয় বাষ্প। সর্বশেষ, রিসোর্স ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। এবার শুদ্ধ অশুদ্ধ কি বলেছে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এটা তুমি করবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটাও করবে ব্যস্ত সম্পর্ক। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় সে রেনগজ, এটা হচ্ছে জলীয় বাষ্প থেকে সৃষ্ট জলকণা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করে, এটা হচ্ছে মেঘমুক্ত রাত্রিতে শিশির বেশি পড়ে, এটা তোমার হচ্ছে কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের স্তম্ভগুলো বেশি উচ্চতা দেখালে সেটি মৌসুমী জলবায়ু অঞ্চলে, এটা হবে তোমার অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি থেকে। দেখো প্রথম প্রশ্নটা বলছে ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য, তোমরা করবে কর্ণাটক। অনুরূপ দিয়েছে ভারতের কফির পাত্র, সে একইভাবে কর্ণাটক রাজ্যকে বলা হয়। 2 জাইদ ফসলের উদাহরণ হলো বাদাম, আখ, গম আর বোরো ধান, তোমরা করবে বাদাম হচ্ছে জাইদ ফসলের একটি উদাহরণ। একটি জাইদ ফসলের উদাহরণ হলো আউশ ধান, বোরো ধান, গম, সোয়াবিন, তোমরা করবে আউশ ধান। 3 গম হলো রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, পানীয় ফসল। গম হচ্ছে একটি রবি ফসলের উদাহরণ। অনুরূপ প্রশ্ন কি দিয়েছে? ভারতের একটি রবি শস্য ধান, পাট, আখ আর গম, তোমরা করছো এখানে গম। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে, তোমরা করবে ইক্ষু চাষে। ভারতে
তারপরে ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত কটকে, লখনৌয়ে, পুসা, জোরহাট, উত্তরপ্রদেশের লখনৌতে। ইক্ষু গবেষণাগার লখনৌ, ঠিক আছে। 6, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম যে রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। তোমরা করবে পাঞ্জাব। তারপরে ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তোমরা করবে মহারাষ্ট্র। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কিসে? পাট চাষে, তুলা চাষে, গম চাষে, চা চাষে। তোমরা করবে তুলা চাষে। রেটুন কথা প্রয়োগ করা ধান চাষে, ইক্ষু চাষে, আভ্যন্তরীণ বাণিজ্যে, কৃষিভিত্তিক শিল্পে। তোমরা রেটু হচ্ছে তোমার ইক্ষু চাষে বা আখ চাষে। 10 ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথম পড়ে কি? ধান, গম, ডাল আর ইক্ষু। তোমরা করবে গম। 11, কেন্দ্রীয় চা গবেষণাগার আছে কর্ণাটকের চিকমাগালুরে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, অসমের জোরহাটে, উত্তরপ্রদেশের লখনৌতে। তোমরা করবে কর্ণাটকের চিকমাগালুরে। একটি তন্তুজ ফসল চা, কফি, কার্পাস, আম। তোমরা করবে কার্পাস। বাগিচা ফসল হলো ধান, পাট, চা, আখ। তোমরা করবে চা। ভারতের সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতির নাম নিবিড়, বাণিজ্যিক, উদ্যান আর স্থানান্তর। তোমরা করবে নিবিড় কৃষি। 15, ভারতে কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। তোমরা করবে গুজরাট। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, কোনোটিই নয়। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল তোমরা করবে জায়িদ শস্য। ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তোমরা করবে রাজস্থান। কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয় গম চাষে, পাট চাষে, চা চাষে, কার্পাস চাষে। তোমরা করবে চা চাষে। চিনির বাটি বলা হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবকে। তোমরা করবে উত্তরপ্রদেশকে। ভারতে আমন ধানের চাষ করা হয় কোন সময়? শীতকালে, শরৎকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে। তোমরা করবে বর্ষাকালে। এটা হল রবি শস্য চাষ হয়। রবি শস্য গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। তোমরা করবে শীতকালে রবি শস্য চাষ করা হয়। 22, গ্রীষ্মকালীন ধান চাষ আউশ ধান, বোরো ধান, ইরি, আমন। আউশ ধান। ভারতে উচ্চ ফলনশীল কার্পাস বীজটি হলো সুজাতা, সোনালিকা, জয়া, পঙ্কজ। তোমরা করবে সুজাতা। ভারতে যে ধরনের কফির চাষ সবচেয়ে বেশি? আরবীয় কফি, রোবাস্টা কফি, ব্লু মাউন্টেন কফি, লাইবেরিয়া কফি। তোমরা করবে রোবাস্টা কফি। তুমি যদি ভারতে কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, উত্তর ভারতে আর পশ্চিম ভারতে অবস্থিত। তুমি তাহলে করবে দক্ষিণ ভারতে। আর এখানে ভারতের প্রধান খারিফ শস্য ধান, গম, পাট আর তুলো। তোমরা করবে ধান। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ফিলিপাইন্সের ম্যানিলায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো। বলছে ভারতে কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার হয়েছে বা সবচেয়ে বেশি পরিমাণ চা উৎপন্ন হয়? তোমরা লিখে দেবে অসম। ঠিক আছে। 2, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে বা ইক্ষু রাজ্য কাকে বলে? এখানে লিখে দেবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। 3 নম্বরটা, গ্রিন রেভলিউশন কথাটি ভারতে কে প্রথম ব্যবহার করেন বা ভারতের সবুজ বিপ্লবের জনক? এম.এস. স্বামীনাথন। পশ্চিমবঙ্গে কোন জেলাকে ধান ভাণ্ডার অনুরূপ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের চাল পাত্র? এটা লিখে দেবে পূর্ব বর্ধমান জেলাকে। ঠিক আছে। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে বলা হয় কি শস্য? তাকে বলা হয় খারিফ শস্য।
বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল রূপে সবজি, ফল, ফুল ইত্যাদি বাণিজ্যিকভাবে চাষকে বলা হয় হর্টিকালচার। হর্টিকালচার বা বাংলায় তুমি লিখে দিতে পারো উদ্যান কৃষি। উদ্যান কৃষি। কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম: সোনালিকা, কল্যাণ সোনা ইত্যাদি। তারপরে একটি খারিফ শস্যের নাম নেবে আমন ধান। ওলেরিকালচার কি? বাণিজ্যিকভাবে শাকসবজি। শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়। উদ্যান কৃষি যে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে পোমাম কালচার। তারপরে ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম: একটা লিখবে চা আর একটা লিখবে কফি। কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাটকে। আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত? মেক্সিকো। ট্রাক ফার্মিং শব্দটি কোন কৃষি ব্যবস্থার সাথে যুক্ত? এই একটু আগে করলাম, উদ্যান কৃষি। ICAR এর ফুল ফর্ম: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, REACARCH। দক্ষিণ ভারতে কফি উৎপাদনে কোন পর্বতটি? এটা করে নীলগিরি। তারপরে দক্ষিণ ভারতের ধানের ভান্ডার কাকে বলা হয়? এটা করে দেবে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে। তারপর রাগী রপন মারুয়া মাইকা রহস্য। আর ডক্টর নরম্যান বোরলগ কি জন্য বিখ্যাত? সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের জনক। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে কি বলে? তোমরা লিখবে মিলেট। ময় হর্ষই লয়ে একা মিলেট বলা হয়। মিলেট জাতীয় ফসল বলা হয় জোয়ার, বাজরা, রাগিকে। খ অপশনটা তোমরা করে দেবে। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান? এটা লিখে দেবে উত্তরপ্রদেশ। ঠিক আছে। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? দেখো কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলকে। ঠিক আছে। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর লিখে দেবে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। হেক্টর প্রতি গম উৎপাদনের ভারতের ড্যাশ রাজ্য প্রথম? এটা লিখে দেবে পাঞ্জাব রাজ্য হচ্ছে প্রথম। আর্দ্র ড্যাশ আবহাওয়া ভারতে কার্পাস চাষের পক্ষে অনুকূল? উত্তর লিখবে সামুদ্রিক। উত্তর লিখে দেবে সামুদ্রিক। ভারতে প্রথম সবুজ বিপ্লব ড্যাশ রাজ্যে? এটা লিখে দেবে পাঞ্জাব আর হরিয়ানা। ড্যাশে ভারতের প্রথম কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত? এটা লিখে দেবে মহারাষ্ট্রের নাগপুর। ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত? এটা লিখে কর্ণাটকের কোদাগু। কয়কা দয়ে আঁকা গয়ে হর্ষ। কোদাগুতে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদন হয় বলে কোদাগু। কয়কা দয়ে আঁকা গয়ে হর্ষ কোদাগু।
এর এই যে নিচের বিবৃতিগুলোর কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ, ঠিক আছে। বা ধান গবেষণাগারটি দেরাদুন, কটক, চণ্ডীগড়, কুইলনে, তোমরা করে দেবে কটক। ধানকে পিপার্থ ফসল বা তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা তোমার হ্যাঁ শুদ্ধ, তৃষ্ণার্ত ফসল বলা হয়। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা তোমার অশুদ্ধ। শুষ্ক উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটাও তোমার অশুদ্ধ। চা উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়, এটা তোমার শুদ্ধ। দ্বিতীয় হচ্ছে ফার্স্ট হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে তোমার ভারত। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি চুঁচুড়ায় অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। বাম দিকের সাথে ডান দিকে মেলাতে ভালো করে দেখো। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। তারপর রত্না দিয়ে আছে উচ্চ ফলনশীল ধান বীজ। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার বা ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে, তোমরা করবে দিল্লির পুসায়। তারপরে প্রধান মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত, হায়দ্রাবাদ। আর ভারতের গম বলয় বা পশ্চিম ভারতের একটি গম বলয় পশ্চিম ভারতে, তোমরা এখানে পাঞ্জাব হরিয়ানা, এর ব্যাপক এইটা 5-এর সাথে তোমার হচ্ছে ক্ষয়ের অপশানটা। ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানাটার নাম লিখবে টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট, যেটা টিস্কো বলা হয়, ঘ অপশানটা। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়, জুনপুটে, কলকাতায়, শঙ্করপুরে, হলদিয়ায়, তোমরা করবে হলদিয়ায়। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, অনুসারী শিল্পকে, তোমরা করবে লৌহ ইস্পাত শিল্পকে। বা ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রি ড্যাশ শিল্পকে, তখন এই লৌহ ইস্পাত শিল্পতে এখানটা বসিয়ে দেবে। ভারতের রুর বলা হয় জামশেদপুরকে, দুর্গাপুরকে, ভিলাইকে, বোকারোকে। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই প্রযোজ্য, তোমরা এখানে করতে হবে সবগুলোই প্রযোজ্য, ঘ অপশানটা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে, সঠিক অপশানটা করবে তোমরা বেঙ্গালুরুকে। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটা হচ্ছে শুদ্ধ। 7, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই আর সালেম, সঠিক অপশানটা করবে তোমরা ভিলাই। তারপরে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামালের পণ্যসূচক 1, 1-এর কম, 1-এর বেশি, কোনোটিই নয়, এখানে করতে হবে 1-এর বেশি। বা ভার হ্রাসমান শিল্পের পণ্যসূচকের মান হবে এই 1-এর বেশি, এইটা। টিস্কো গড়ে উঠেছে দামোদর, ব্রাহ্মণী, হলদি, সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে, তোমরা করবে এইটা সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে, ক্ষয়ের অপশানটা। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটির নাম চেন্নাই, বিশাখাপত্তনম, কোচি, পারাদ্বীপ, তোমরা করবে বিশাখাপত্তনম। গ্লোবাল শিল্প বলা হয় লৌহ ইস্পাত, পেট্রোরসায়ন, পর্যটন, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রকে, তোমরা করবে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রকে গ্লোবাল শিল্প বলা হয়। তারপর 12, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র টম্বে, হলদিয়া, ভদোদরা, বঙ্গাইগাঁও, প্রথম হচ্ছে মহারাষ্ট্রের টম্বে। উড়িষ্যার একটি লৌহ আকরিক উত্তোলনের কেন্দ্রে বাদাম পাহাড়, বাবা বুদান পাহাড়, পায়লা, ডিলা আর চিরিয়া, তোমরা করবে বাদাম পাহাড়, ক অপশানটা। 14, ওজন হ্রাসকারী কাঁচামাল ব্যবহৃত হয় যে শিল্পে, শ্রমশিল্পে, তথ্য প্রযুক্তি শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, কার্পাস বস্ত্রবায়ন শিল্পে, তোমাদের এখানে অপশানের মধ্যে করতে হবে কোনটা, গ লৌহ ইস্পাত শিল্প। একটি ভার হ্রাসমান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, হ্যাঁ এটা শুদ্ধ। ইস্কনের সহায়তার সাহায্যে দুর্গাপুর, জামশেদপুর, বার্নপুর, সালেম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, তোমরা করবে দুর্গাপুর।
ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাটি হলো দুর্গাপুর অ্যালয় স্টিল, দুর্গাপুর হিন্দুস্তান স্টিল, বার্নপুর কুলটি, রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট। তোমরা করবে গ অপশানটা, বার্নপুর কুলটি। 17, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্পকে কার্পাস বয়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি শিল্প। তোমরা এখানে করবে কার্পাস বয়ন শিল্প। এইটা তোমার একটা ডিবেট প্রশ্ন, কেউ যদি কার্পাস বয়ন শিল্প বা মোটর গাড়ি শিল্প বলে, তোমার এই দুটোর মধ্যে অপশান দুটোই কিন্তু হবে, এইটাও হবে কিন্তু এইটাও হবে। তারপরটা, ভারতে একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ পাট শিল্প, জাহাজ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রো রসায়ন শিল্প। তোমরা করবে পাট শিল্প। একটি অবিশুদ্ধ বা ভার হ্রাসশীল কাঁচামাল হলো কাঁচা লোহা, কার্পাস, ইক্ষু আর পাট। এখানে তোমার ভার হ্রাসমান কাঁচা লোহা আর ইক্ষু দুটোর মধ্যে একটা করলেই তোমার হবে। পূর্বের শেফিল বা ভারতের শেফিল বলা হয় যে শহরকে জামশেদপুর, হায়দ্রাবাদ, রাঁচি আর হাওড়া। তোমরা এখানে ঘ অপশানটা, হাওড়াকে বলা হয়। একটি শিকড় আলগা শিল্প চা, কার্পাস, কাগজ আর লৌহ ইস্পাত শিল্প। তোমরা করবে এখানে খ কার্পাস। ভারতের একটি অস্থায়ী শিল্প, এখানে লিখে দেবে কার্পাস বয়ন শিল্প। তারপরে উত্তর পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলো বঙ্গাইগাঁও, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ। সঠিক অপশানটা হচ্ছে বঙ্গাইগাঁও। ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি শিল্প ইনফোসিস, উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট। তোমরা করবে টিসিএস। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে, জামশেদপুরে, দুর্গাপুরে আর ভিলায়। বর্তমানে সবচেয়ে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্রের নাম দুর্গাপুর। আগে ছিল সালেম, বর্তমানে হয়েছে দুর্গাপুর। শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম, এটা এখন বর্তমানে হচ্ছে তোমার এফ। তারপর 25 বলছে দেশ ভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে? পাট শিল্প, রেশম শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তোমরা সঠিক অপশানটা করবে কয়েকটা, পাট শিল্প। 26 দেখো, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র। প্রদত্ত কোন কারণটি শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়? কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা, সুলভ বিদ্যুৎ, অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, বস্ত্রের বিপুল চাহিদা। তোমরা এখানে গ অপশানটা করবে সঠিক। ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছে জামশেদপুরে, হিন্দমটরে, চেন্নাইয়ে, পান্তনগরে। সঠিক অপশানটা হবে হিন্দমটরে। ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুর মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, মাল্লান মালভূমি, ময়দান মালভূমি। সঠিক অপশানটা হবে ছোটনাগপুর মালভূমি। 24x7 যে শিল্পের সঙ্গে জড়িত অটোমোবাইল, কাগজ, তথ্য প্রযুক্তি, ইস্পাত শিল্প। সঠিক অপশানটা হবে তথ্য প্রযুক্তি। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একটা কথার উত্তর। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম বা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জামনগর, ব্যাকেজে লিখে দেবে গুজরাট। হয়ে গেল। জামনগর ড্যাশ শিল্পের জন্য পেট্রো রসায়নটা এখানটা বসিয়ে দেবে। 2 পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চল গড়ে উঠেছে কোথায়? 4টে অপশান, দুর্গাপুরে, খড়গপুরে, সেক্টর 5 সল্টলেকে, শিলিগুড়িতে। তোমরা করবে সেক্টর 5 সল্টলেকে। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? বিশুদ্ধ কাঁচামাল 1 বা 1 কম। 3 হলো। 4 পূর্ব ভারতে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? পূর্ব ভারতে রয়েছে চিত্তরঞ্জন, বর্তমানে হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান।
তারপরে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিনে বেঙ্গালুরু, বারাণসী, পেরাম্বুর, চিত্তরঞ্জন, তোমরা করবে চিত্তরঞ্জন। তারপরে হচ্ছে 5, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? টিস্কো, বেসরকারি। পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্পের নাম। কার্পাস বয়ন শিল্পে তুমি লিখে দেবে 1 নম্বর লিখবে ঘুষুরি, হয়েছে ঘুষুরি, ওদিকে বেলঘরিয়া, শ্রীরামপুর, আরও লিখতে হলে লিখে দেবে শ্যামনগর ইত্যাদি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে, হাওড়াকে। কোন রাজ্য ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, মানে কোন রাজ্যেতে? এটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়। ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় লৌহ ইস্পাত শিল্প যার রাজ্যে, এখানে লিখে দেবে ছত্তিশগড়। 9, ভারতের 3টি রাজ্যে অবস্থিত একটি করে মোটরগাড়ি শিল্পকেন্দ্রের নাম। তাহলে এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে প্রথমে লিখবে গুরগাঁও, গুরগাঁও, গুরগাঁও হচ্ছে হরিয়ানা, গুরগাঁও হরিয়ানা। তারপর লিখবে তামিলনাড়ু, তারপর লিখবে তামিলনাড়ু, তামিলনাড়ুটা তোমার চেন্নাই, আগে লিখে দিই চেন্নাই, তামিলনাড়ু। আর একটা লিখে দেবে মুম্বাই, মুম্বাই লিখে দেবে মহারাষ্ট্র, হয়ে গেল। কর্ণাটকের কেরালা, তাহলে বেঙ্গালুরু, বেঙ্গালুরু কর্ণাটক করে দেবে। ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো, অথবা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটা কোথায় গড়ে উঠেছে? এটা লিখে দেবে বিশাখাপত্তনমে, বিশাখাপত্তনমে। তারপরে কত সালে টিস্কো স্থাপিত হয়? 1907। একইভাবে কত সালে টিস্কো? 1907। ভারতের সর্বপ্রথম রেল কোম্পানি ইঞ্জিন তৈরি করেন চিত্তরঞ্জন লোকোমোটিভ, লোকোমোটিভ ওয়ার্কস। তারপরে অস্তাচলের শিল্প কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্প বলা হয়। শিল্পকে। তারপরে তোমার কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাইকে। তৈল রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় 2টি কাঁচামালের নাম লেখো, বা উপজাত দ্রব্যগুলোর নাম। 2টো বলেছে, একটা লিখবে ন্যাপথা হচ্ছে সর্বপ্রধান, মিথেন, ইথিলিন, যে কোনো একটা, 2টো লিখে দেবে। ন্যাপথা দেশ শিল্পের তোমার প্রধান কাঁচামাল পেট্রোরসায়ন, এখানটা এই পেট্রোরসায়নটা এখানটা লিখে দিচ্ছ। এটা ভারতের স্বাধীনতার পরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম দুর্গাপুর করে দেবে, দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর না লিখে ভিলাই লিখেও হবে, যে কোনো একটা তুমি লিখে দিচ্ছ। কোন শিল্পকে শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের টেক্সিসি কোন শহরকে বলা হয়? পুনেকে। আর ভারতের বস্ত্র বয়ন শিল্পের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। ভারতের কটন পলিশ বলা হয়, এখানে মুম্বাই দেওয়া রয়েছে। ভারতের প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পকের নাম, প্রথম হচ্ছে সবচেয়ে যদি বেশি বলা হয় জামশেদপুর, জামশেদপুর। দেখো শূন্যস্থান পূরণগুলো। ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় দেশ। তোমরা এখানে আরেকটা অপশান দিয়েছে, ভারতের প্রথম কাপড় কল তৈরি হয় কল্যাণী, ঘুষুরি, নৈহাটি, শ্রীরামপুর। এই যে ঘুষুরি, এই ঘুষুরিটা এখানটা লিখতে হবে। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, আমেদাবাদ। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, উত্তর লিখবে কোয়েম্বাটুর, কয় ওকা অন্তস্থয়ে
একা ময়ে আকা ময়ে বয়ে আকা টয়ে হর্ষ র। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কার্পাস বয়ন শিল্পটা, এই পয়েন্টে এখানটা হবে কার্পাস বয়ন শিল্প। ভারতের উদীয়মান শিল্প বলা হয় কাকে, বা সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলা হয়, পেট্রো রসায়ন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের তথ্য প্রযুক্তির শিল্প হলো ড্যাশ শিল্প, ওইটা না। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী হলো কোন শহরকে বলা হয়, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর শহরকে। বা সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওই যে কোন রাজ্যকে বলা হয়, তখন লিখে দেবে ব্যাঙ্গালোরটা হচ্ছে তোমার কর্ণাটক, ঠিক আছে। একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, বিশুদ্ধ কাঁচামাল শিল্প হচ্ছে কার্পাস শিল্প, কার্পাস শিল্প লিখে দিচ্ছ। আর একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক তখন লিখবে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কাকে, মোটর গাড়ি, মোটর গাড়ি নির্মাণ, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজন এর দ্রব্য উৎপাদিত হয়, সেই কাঁচামালকে বলা হয় কি কাঁচামাল, সেই কাঁচামালকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। তারপরে মূল শিল্পের বা বৃহদায়তন শিল্পের প্রয়োজনে সেই শিল্পের কাছে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পগুলোকে বলা হয় অনুসারী, অনুসারী শিল্প। ইস্কো বিশুদ্ধ লৌহ ইস্পাত কারখানা কোন নদে, এটা হবে দামোদর, দামোদর। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবর্তক কি নাম, এটা লিখবে আলফ্রেড ওয়েবার, ও অন্তঃস্থয়ে আঁকা বয়ে আঁকা র। ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করে ড্যাশ একটি সংস্থা, সেল, SAIL। সেলের ফুল ফর্ম হচ্ছে স্টিল, এ হচ্ছে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ প্রথমেরটা। সেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত, এটা বর্তমানে দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে, এটা অশুদ্ধ করবে। মারুতি উদ্যোগে লিমিটেডে হরিয়ানায় গুরগাঁওয়ে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তারপর একটি বাণিজ্য কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এটাও শুদ্ধ। গুজরাট রাজ্যের প্রধান শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প, শুদ্ধ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প, শুদ্ধ। বাম দিকের সাথে ডান দিক মেলাও, একটা বড় ছক দেখো 10টা দিয়ে আছে, বলছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, ঠিক আছে। বা ভারতের উত্তর ভারতের হরিয়ানার দেশ স্থানে, যেটা হচ্ছে গুরগাঁও, তাহলে ওই উঙ্গাটা তো হবে তোমার গুরগাঁও একেরটা। 2 বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, এটা হচ্ছে তোমার 2 উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, এটা হবে 3 লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও, এটা হবে 4 রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, এটা হবে তোমার 5 তথ্য প্রযুক্তি শিল্প বা আউটসোর্সিং ড্যাশ শিল্পে, এটা হচ্ছে আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প, এটা হচ্ছে 6 বিশুদ্ধ কাঁচামাল দেখো দিয়ে আছে তুলো, এটা হচ্ছে 7 বিশুদ্ধ। দহেজ বা কয়ালি, দহেজ ও কয়ালি হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, এটা হচ্ছে 8 আর জাহাজ নির্মাণ কেন্দ্র চেন্নাই, আর পরে হলো হিন্দুস্থান, এইটা তাহলে হিন্দুস্তান মেশিন টুল বা এইচএম একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা হচ্ছে তোমার 10 জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা যে বিশাখাপত্তনম হয়ে যেত তাহলে তোমার মিলাই যেত, এটা তাহলে পড়ে গেল 9টা। 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল, 4টে অপশান দেওয়া আছে, 1:10,000, 1:25,000, 1:50,000, 1:1 লাখ। তো
তোমরা করবে গয়ের অপশানটা 1:50,000। 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দাগিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আরএফ মানে সংখ্যাসূচক স্কেলের আরএফ মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন 1:2.5 লাখ, 1:1 লাখ, 1:50,000, 1:25,000। তোমরা করবে গয়ের অপশানটা 1:50,000। তারপরে 3 ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে অনেকবার পড়ানো হয় যে ক্লাসে পিক্সেল বলে। দেখো পিক্সেল দেওয়া আছে কোথায়, খ অপশানটা। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তাকে বলা হয় যে তোমার কি বাদামি হয়েছে। দেখো বাদামি কোথায় দেওয়া আছে, প্রথম অপশানটাই দেওয়া আছে বাদামি। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ IRS, ল্যান্সার, স্পট আর স্টেশন। ভারত থেকে কিনতে হচ্ছে IRS। ভারতের প্রেরিত প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হচ্ছে, এখানেও করবে তোমরা IRS। জিওস্টেশনারি বা সুসমলয় উপগ্রহ হলো IRS, ইনস্যাট, স্পট আর ল্যান্সার। তোমরা এখানে করবে জিওস্টেশনারি হচ্ছে ইনস্যাট। মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে। 8 নম্বর 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মিলিয়ন সিট যে ব্যবধানে মিলিয়ন সিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হবে 1:10 লাখ। 1 তোমরা করবে 10 লাখ। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টোপো মানচিত্রে আরএফ হবে 1:2.5 লাখ। 2.5 লাখ কোথায় দিয়েছে দেখো, 1:2.5 লাখ দিয়েছে কোথায়, এইটা এইখানেতে 2.5 লাখ, 1:2.5 লাখ। 10 একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা, রাজ্য, যে কোনো দেশের মানচিত্র, পৃথিবীর মানচিত্র। বৃহৎ স্কেলে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মৌজা মানচিত্র। তারপর র্যাডার হলো প্যাসিভ অ্যাক্টিভ সেন্সর কৃত্রিম উপগ্রহ ক্যামেরা। র্যাডার হলো হচ্ছে একটি অ্যাক্টিভ সেন্সর। আদর্শ ছদ্ম রং গভীর সমুদ্র যে বন্দে দেখা হালকা নীল, ধূসর। গভীর সমুদ্র হবে কালো রং, ফলস কালার ইমেজে আদর্শ ছদ্ম রং। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে টোপোশিট হলো ছোট স্কেলের মানচিত্র, বড় স্কেলের মানচিত্র। ক্যাডাস্ট্রাল মানচিত্র হচ্ছে আবহাওয়া মানচিত্র, এখানে বড় স্কেলের মানচিত্র। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে মৌজা, অ্যাটলাস। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আবহাওয়া মানচিত্র, তোমরা করবে অ্যাটলাস। ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ IRS-1A, ইনস্যাট, ল্যান্ডস্যাট, স্পট। তোমরা করবে IRS-1A। তারপরে ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছে 1767 খ্রিস্টাব্দে। দেখো কোথা দিয়ে আছে, খ অপশানে 1767 খ্রিস্টাব্দে। তারপরে উপগ্রহ চিত্র হলো দ্বিমাত্রিক, একমাত্রিক, ত্রিমাত্রিক, ষষ্ঠমাত্রিক। তোমরা করবে ত্রিমাত্রিক। তারপরে তোমার 18 ভারতের প্রথম ভূসমলয় বা জিওস্টেশনারি উপগ্রহ INSAT-1A, IRS-1B, অ্যাপেল আর গোয়েস। তোমরা করবে কয়েকটা INSAT-1A। মানচিত্রের নির্দেশিকায় থাকে স্কেল, উত্তর দিক নির্দেশক, প্রতীক চিহ্ন আর অক্ষাংশ। তার নির্দেশিকায় থাকে সেখানে প্রতীক চিহ্ন। ভারত প্রেরিত সানসিনক্রোনাস উপগ্রহ উদাহরণ ইনস্যাট, গ্লোস্যাট, IRS সিরিজ, মেটিওস্যাট। তোমরা করবে কয়েকটা IRS সিরিজগুলো ভারতের। তারপরে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হলো কলম্বিয়া, স্পুটনিক, আর্যভট্ট। IRS-4 পৃথিবীর হলে তোমার স্পুটনিক, ভারতের হলে আর্যভট্ট। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব অনুপাতকে বলা হয় স্কেল। উপগ্রহ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র স্টেশন। তোমরা করবে স্কেল। 73 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের কে হবে 1:10 লাখ, 1:12,50,000, 1:50,000, 1:2.5 লাখ। তোমরা করবে 1:2.5 লাখ। উপগ্রহ চিত্র প্রস্তুতকারী সমস্যা SOI, NHAI, NATMO আর NRSA। তোমরা করবে NRSA। স্যাটেলাইট শব্দের অর্থ কি, চেতনা, অনুধাবন, বিশ্লেষণ, প্রহরী। স্যাটেলাইট কথার অর্থ হচ্ছে প্রহরী। উপগ্রহ চিত্রে শস্য বা সবুজ ধান জমি যে ছদ্ম রঙে দেখানো হয় নীল, সবুজ, লাল, হলুদ বর্ণে। তোমরা করবে লাল বর্ণে। 15 মিনিট ইন্টু 15 মিনিট হয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ যুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক সংখ্যা হবে 73, 73A, 73A/,
13 সবগুলি প্রযোজ্য। এখানে করবে তোমরা গয়ের অপশানটা 73 A/13। 28 30 মিনিট ইন্টু 30 মিনিট বিস্তৃতিযুক্ত ভূবৈচিত্র্য মানচিত্রের প্রতিনিধিমূলক স্কেল হবে 1:2.5 লাখ, 1:1 লাখ, 1:50,000, 1:25,000। তাহলে এটা তোমরা করবে 1:1 লাখ। যে ভূবৈচিত্র্য মানচিত্রে RF 1:1 লাখ সূচক হয় তার এখানে কোন এটা হবে মানে টপোসির নাম্বারটা হবে, টপোসির নাম্বারটা করবে 73 JNE। ভূবৈচিত্র্য মানচিত্রে ডিগ্রি সূচক হলো 73, 73 J, 73 C/6 আর 73 I/AC। তোমরা করবে 73 J। তারপরে 31 ভূবৈচিত্র্য মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি 4 ডিগ্রি এবং 4 ডিগ্রি সেই মানচিত্রের সূচক হবে তোমার শুধু 73, শুধু সংখ্যাটা হবে। কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে বলা হবে কি? নাদির বিন্দু, সোয়াত, সেন্সর আর ব্যান্ড। তোমরা করবে সোয়াত। তারপরে তোমার 33 নোয়া ভূসমলয় উপগ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রে, ফ্রান্সের, রাশিয়ার, ভারতের। তোমরা করবে আমেরিকা যুক্তরাষ্ট্রের। তারপরে 34 উপগ্রহ চিত্রে নদ, নদী ও জলাশয় যে রং দ্বারা দেখানো হয় সবুজ, লাল, গাঢ় নীল, হলুদ। তোমরা করবে এখানে গাঢ় নীল। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ফার্স্ট দেখো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়টি অবস্থিত কোথায়? এখানে করে দেবে তোমরা দেরাদুনে অবস্থিত। 2 ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য মানচিত্র তৈরি? সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়ার শর্ট ফর্ম হচ্ছে SOI। 3 কোন মানচিত্রে সংহতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি? তোমরা লিখে দেবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র লিখে দেবে। 3টা হয়ে গেল। 4টা উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র হচ্ছে ফলস কালার, ছদ্ম রং। এই যে খ অপশনটা তোমরা করে দিচ্ছ। ISRO ড্যাশ হলো ভারতের মহাকাশ সংস্থা, তাই ISRO ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ORGANISATION দেখে নেবে একবার। GIS জিওগ্রাফিক, GEO GRAPI জিওগ্রাফিক ইনফরমেশন, এস হচ্ছে সিস্টেম। তারপরে RF হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন, REPRECENTATIV রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন, FRACTION। 8টা উপগ্রহ চিত্রে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম করবে সেন্সর, SENSOR সেন্সর করে দেবে, ঠিক আছে। FCCর পুরো নাম ফলস কালার FALSE ফলস, COLOUR কম্পোজিট, COMPOSITE কম্পোজিট। তারপরে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবর নদীগুলো কী রঙের? কালো রঙের করে দেবে এটাকে। ভারতের 2টি কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের কৃত্রিম উপগ্রহ দেবে IRS হচ্ছে ইনস্যাট, INSAT। ভারতের একটি ভূসমলয় জিওস্টেশনের উপগ্রহের নাম এখানে ইনস্যাট। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের? এখানে লিখে দেবে লাল রঙের। একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম আমাদের ফটোগ্রাফিক ক্যামেরা করে দেবে, বা MSS লিখে দেবে, MSS, ঠিক আছে। তারপরে তোমার কী করবে? নিষ্ক্রিয় হলো ভূবৈচিত্র্য মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখা হয় সেই রেখাটার নাম হচ্ছে সমোন্নতি। সমোন্নতি। ভূবৈচিত্র্য মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার করে। ভূবৈচিত্র্য মানচিত্রে বিভিন্ন ছোট, বড়, মাঝারি সব রকম স্কেলের যেটা করা তার স্কেলের ব্যবহার বেশি, 1:50,000 যেটা বৃহৎ স্কেলে। মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960, বা তোমরা লিখে দেবে 16 ইঞ্চিতে সমান 1 মাইল, MILE 16 ইঞ্চিতে 1 মাইল। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। বলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ স্থানে অবস্থিত? তোমরা করে দেবে ব্যাঙ্গালোর, ঠিক আছে।
2 পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগৃহীত করে ড্যাশ নামক, এটা কী করবে, সেন্সর, ACNSOR, সেন্সর নামক যন্ত্র। তারপরে স্পট নামক দূরসংবেদন বা সূর্য সমালোর উপগ্রহ ড্যাশ প্রেরিত উপগ্রহ। তাহলে এই উপগ্রহ সূর্য সমার ড্যাশ প্রেরিত কোন দেশের কথা বলতে হয়, তাহলে এটা গেল ফ্রান্সের প্রেরিত উপগ্রহ। তাহলে এটা সূর্য সমালা দিয়েছে ফ্রান্সের। টোপো মানচিত্রের জনবসতি কী রঙের, টোপো মানচিত্রের লাল। নাসা ড্যাশের মহাকাশ সংস্থা ইউএসএ বাংলা লিখে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে ড্যাশ সেন্সর সূর্যের প্রতিফলিত রশ্মির সাহায্যে ছবি তুলে, এটা হচ্ছে প্যাসিভ, নিষ্ক্রিয় করে দেবে, নিষ্ক্রিয় সেন্সর। তারপর নেক্সট কি আছে, কোনো যেসব উপগ্রহ সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণে মেরু কক্ষপথে পৃথিবীর আবর্তন করে তাকে ড্যাশ উপগ্রহ বলে, তাকে করে দেবে সূর্য সমলয়। এই যে করলে এই সূর্য সমলয় উপগ্রহ, তাকে করে দেবে এখানে ড্যাশে লিখে দেবে সূর্য সমলয়। 8 বলছি কোনো মানচিত্রের স্কেল 1 সেমিতে 1 কিমি হলে RF হবে কত, তাহলে তুমি লিখে দেবে 1:1 হলো। এবার কিমি থেকে কি করতে হবে, সেমিতে করতে হবে, একে 5টা শূন্য খাই দেবে, ঠিক আছে, এটা RF হয়ে যাবে। রিমোট সেন্সিং কথাটির অর্থ বাংলায় হচ্ছে, রিমোট সেন্সিং মানে হচ্ছে দূর সংবেদন। আন্তর্জাতিক সিরিজের RF কত, 1:10 লাখ, 1:10 লাখ। মিলিয়ন সিটে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ড্যাশটি অংশে ডিগ্রি সিট পাওয়া যাবে, এটা হচ্ছে 16টি তুমি ডিগ্রি সিট পাওয়া যাবে। 12 ভারতের জলবায়ুগত তথ্য আহরণকারী স্যাটেলাইটের নাম হচ্ছে ভূসমলয়, বাংলা ইংলিশে জিওস্টেশনারি, বাংলা হচ্ছে ভূসমলয়। তারপরে উপগ্রহ চিত্রের আলোর প্রধান উৎস হচ্ছে আমাদের সূর্য। ড্যাশ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার সবথেকে বেশি, এটা লিখবে দূর সংবেদন। টোপো মানচিত্রে নিত্যভ নদী, এগুলো কি দেখা হয়, নিত্যভ নদীতে সারা বছর জল থাকে বলে নীল রঙের দেখানো হয়। তারপর শুদ্ধ অশুদ্ধগুলো জেনে নেব। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু রাখা হয় প্ল্যাটফর্ম, প্রথমেরটা করবে তোমার শুদ্ধ। 2 উপগ্রহ চিত্রে লাল রঙের সাহায্যে সড়কপথ দেখানো হয়, এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্রের ব্যবহার কম্পিউটার আবশ্যিক, হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ, এটা আমার মাধ্যমিকে পড়েছিল, তখন বোর্ড থেকে আনসার কি দিয়েছিল, তখন শুদ্ধ এবং অশুদ্ধ দুটোই কিন্তু দিয়েছিল, শুদ্ধ এবং অশুদ্ধ উত্তরেতে। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দেখানো, এটা অশুদ্ধ, রঙের সাহায্যে দেখানো, এটা টোপোশিট হলে ঠিক হতো। আকাশ থেকে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয়, শুদ্ধ। আন্তর্জাতিক শ্রেণী টোপোশিটের সংখ্যা এত, এখানে যে হ্যাঁ শুদ্ধ, এটা পৃথিবীতে 100টি মিলিয়ন শ্রেণী আছে, এটা এই 2222টা এখানে লিখে দেবে। পৃথিবীর আবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত করে কৃত্রিম উপগ্রহ সূর্য সমলয়, না এটা অশুদ্ধ। সূর্য সমলয়ের পরিবর্তে যদি ভূসমলয় হতো তোমরা ঠিক করতে। RF 1:10 লাখ হলে 1 সেমিতে 10 কিমি, শুদ্ধ। 9টা দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এটা করবে তোমরা শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, না আর্যভট্ট হলে ঠিক হতো, এটা হচ্ছে অশুদ্ধ। ইসরো প্রেরিত প্রথম উপগ্রহ আর্যভট্ট, এটা হলে তোমার শুদ্ধ হতো, শুদ্ধ করবে। এবার বাম দিকের সাথে ডান দিকে মেলাও। ইসরো দূর সংবেদন
তারপর গ্রামের পোশাকি নাম ল্যান্ডস্যাট আর জিআইএস। আর ডান দিকে দেওয়া আছে মৌজা, রিমোট সেন্সিং, রেডার 2013, ঠিক আছে। আর 7টা দেওয়া আছে। তাহলে এখানে ইসরো হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা, দেখো দিয়ে আছে এইটা 59টা করবে, একের করবে তোমার এটা 1, দূর সংবেদন রিমোট সেন্সিংয়ে করে দিয়ে আছে এটা 2, তিনেরটা করবে তড়িৎ চুম্বকের যে বর্ণালী, এটা হচ্ছে তোমার 3, গ্রামের পোশাকি নাম হচ্ছে মৌজা, এটা হচ্ছে তোমার 4, ল্যান্ডস্যাট 8 উৎক্ষেপণ করা হয়েছিল 2013 সালে, এটা হচ্ছে 5, আর একটা পড়ে রইল জিআইএস, রেডার, ইএমআর, ল্যান্ডস্যাট সেন্সর, এটা হচ্ছে 6। বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো এমসিকিউগুলো বলছে যানবাহনের কার্বন কণা নির্গমনে রোধের জন্য ব্যবহার করা হয় 4টে অপশান: পরিশ্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপণ, স্কাবার আর আস্তরণযুক্ত অ্যালুমিনিয়াম। তোমরা করে দেবে গয়ের অপশানটা স্কাবার। 2, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট আমাশয়, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, দৃষ্টিহীনতা। তোমরা করে দেবে আমাশয়। তারপরে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তোমরা করে দেবে মিথেন। অনুরূপ প্রশ্ন, ভরাটকরণের সময় যে বর্জ্যজনিত দুর্গন্ধযুক্ত গ্যাস উদ্ভূত হয় সেটি হলো নাইট্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাই অক্সাইড। এখানে তোমরা করতে হবে অ্যামোনিয়া। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, সবগুলিই প্রযোজ্য। এখানে করতে হবে সবগুলোই প্রযোজ্য। জলাশয়ে মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বিওডি, ইউটোফিকেশন, ভরাটকরণ, হিউমিফিকেশন। এখানে হচ্ছে ইউটোফিকেশন। শৈবাল পচে গিয়ে যে জল দূষণ ঘটায় তার নাম কি? তার নাম তোমরা করে দেবে ইউটোফিকেশন। 6, কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং, লিচেট, কম্পাউন্ডিং, কম্পোস্টিং। তোমরা করে দেবে ভার্মি কম্পোস্টিং। তারপরে 7, পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় জৈব বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, পৌর বর্জ্য, কৃষিজ বর্জ্য। পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় বর্জ্য। গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় 1986, 1984, 1987, 1989। এখানে করবে 1984 সালে। বায়োগ্যাসের প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন আর মিথেন। তোমরা করে দেবে মিথেন। শিল্পে নির্গত ধোঁয়া বা গ্যাসীয় বর্জ্য অম্ল দূর করা হয় কোন পদ্ধতি? কম্পোস্টিং, নিষ্কাশন, শুষ্ক স্ক্রাবার, পৃথকীকরণ। তোমরা করে দেবে শুষ্ক স্ক্রাবার। 11টা তরল বর্জ্য শোধনের অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো তরল বর্জ্য এখানে করতে হবে নিষ্কাশন। একটি পুনর্নবীকরণ বর্জ্য হলে ব্যবহৃত সিরিঞ্জ, ফ্লাই অ্যাশ, আণবিক ভস্ম, অক্সাইড গ্যাস। এখানে হচ্ছে ফ্লাই অ্যাশের প্রধান উৎস তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুশক্তি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তোমরা করে দেবে তাপবিদ্যুৎ কেন্দ্র। উচ্চ তাপমাত্রার বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম স্ক্রাবার, ইনসিনারেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ব্লাস্ট ফার্নেস। তোমরা করে দেবে ক্ষয়েরটা ইনসিনারেটর। 15 নমানি গঙ্গের পরিকল্পনা, ব্রহ্মপুত্র নদ পরিকল্পনা, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা, গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা, গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। ক্ষয়ের অপশানটা করে দিতে হবে। প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কোনটা? পারদ কৃষিজমির বর্জ্য, সেলুলোজ রান্নাঘরের বর্জ্য। তোমরা করে দেবে এখানে পারদ। অথবা দিয়ে কি বলেছে? আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য, শুদ্ধ না অশুদ্ধ? এখানে করবে শুদ্ধ। বিষাক্ত বর্জ্য হলে সবজির খোসা, ডিমের খোসা, সীসা। এখানে দেওয়া আছে তোমার সীসা। 17টা দেখো বলছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য দেখি তোমরা বুঝতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, বাকিগুলো পড়ার দরকার নেই। ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি গ্যাস বর্জ্য, জৈব
অভঙ্গুর বর্জ্য করে দেবে। একটি সংক্রামক বর্জ্য তুমি ইঞ্জেকশনের সিরিঞ্জ লিখে দেবে। 18টা সর্বাধিক বিষাক্ত বর্জ্য হলো ফ্লাই অ্যাশ, প্যাথোলজিক্যাল বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, তোমরা করে দেবে তেজস্ক্রিয় বর্জ্য। বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলে নিষ্পত্তিকরণ, সিকিওর ল্যান্ডফিল, বর্জ্য সংগ্রহ, স্যানিটারি ল্যান্ডফিল, তোমরা এখানে করবে সিকিওর ল্যান্ডফিল। তারপরে যে 20টা বিষাক্ত নয় একটি বর্জ্যের উদাহরণ। বিষাক্ত নয় একটি বর্জ্যের উদাহরণ হচ্ছে ধানের খোসা। তারপরে 21টা বিশ্বের সর্বাধিক বর্জ্য পদার্থ উৎপাদনকারী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণে বর্জ্য উৎপাদন করে। স্বচ্ছ ভারত অভিযান 2রা অক্টোবর শুরু হয়েছিল 2014 সালে। দেখো দেওয়া আছে গয়েতে 2014 সালে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ তৈরিতে কি তৈরি করা হয়? ইট তৈরি করা হয়। ইট। পরিবেশে সব থেকে বেশি বর্জ্য পদার্থ নিষ্পত্তি হয় কোথা থেকে? গৃহস্থালী, শিল্প কলকারখানা, হাসপাতাল আর কৃষিক্ষেত্রও। সঠিক উত্তরটা তোমরা করে দেবে এখানে গৃহস্থালী থেকে। তারপরে বর্জ্য পদার্থ অপসারণের সবচেয়ে অবৈজ্ঞানিক ক্ষতিকর পদ্ধতি হলো ভরাটকরণ, কম্পোস্টিং, স্তূপীকরণ, ভস্মীকরণ, তোমরা করে দেবে গয়ের অপশানটা স্তূপীকরণ। ভরাটকরণ করতে যে বর্জ্যগুলি বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। 2-1 কথায় উত্তর দাও। বলছে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। তাহলে তোমরা এখানে অপশানের মধ্যে এখানে কাগজ আছে, কাগজ লিখে দেবে, কাগজ বা সবজির খোসা লিখে দেবে। আখের ছিবড়েও লিখতে পারো, আখের ছিবড়ে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। 1-টা। 2 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয়? আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিকের দূষণে ব্ল্যাক ফুট রোগ হয়। একটি তেজস্ক্রিয় বর্জ্য, দেখো অনেকগুলো লেখা আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, কার্বন 14 ইত্যাদি সবই তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ হয়? তোমরা লিখে দেবে মধ্য প্রবাহে। কোন অংশে মানে মধ্য প্রবাহেতে, যেটা বিহার ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। কয়েকটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম। ফলের খোসা, ফলের খোসা, সবজির খোসা ইত্যাদি লিখে দেবে তোমরা। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে? বলা হয় লিচেট। এখানে লিখবে লয়ে হর্ষই চয়ে একা ট। 2টি ই বর্জ্যের ভাঙা মোবাইল কম্পিউটার তোমরা লিখে দেবে। বর্জ্য পদার্থ নতুন প্রয়োজনীয় দ্রব্য পরিণত করাকে বলা হয় রিসাইকেল, পুনর্নবীকরণ। বর্জ্য পুনর্নবীকরণ বলে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রথম পদ্ধতি হচ্ছে সমগ্র বর্জ্য পৃথকীকরণ। পৃথকীকরণ ইংলিশে সেগ্রিগেশন। এটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণের ইংলিশটা এখানে দেওয়া আছে সেগ্রিগেশন। 2টি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ N2O, CO2, SO2, CO, CFC, যে কোনো একটা লিখে দিও। সিসার কারণে মানবদেহে দূষিত লোকের নাম হচ্ছে ডিক্সলেসিয়া। তারপরে ভারতের সর্বাধিক দূষণকারী শহরের নাম নিউ দিল্লি। নিউ দিল্লি। 14টা 2টি বিষাক্ত জৈব বর্জ্য। 2টো বিষাক্ত জৈব বর্জ্য তুমি লিখে দেবে। ফার্স্ট DDT, PCB, ঠিক আছে, এখান থেকে লিখবে ডাইফিনাইল। বিওডির ফুল ফর্ম, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল, GICA বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখে না? জৈব ভঙ্গুর বললে তোমরা করবে সবুজ। আর জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙে রাখা? তাকে বলা হলুদ।
কোথায় ম্যানিউর পিট ব্যবহার করো? ম্যানিউর পিট ব্যবহার করো গ্রাম অঞ্চলে। শূন্যস্থান পূরণ করো। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বর্জ্য বলে? এখানে লিখবে ই বর্জ্য, ই হাইফেন বর্জ্য। ড্যাশ দূষণে জাপানে মিনামাটা অসুখে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল। এখানে লিখে দেবে পারদ। থিয়ার রিডিউস রিসাইকেল, আর এখানটা লিখে দেবে রিইউজ। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সাথে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, জৈব ভঙ্গুর, কারণ পরিবেশের সাথে মিশে যায়। ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। এখানে লিখে দেবে সিমেন্ট অর ইট, যে কোনো একটা লিখে দেবে সিমেন্ট অর ইট। চিনি শিল্পে ব্যবহৃত বর্জ্যগুলোকে বলা হয় ব্যাগাসি, ব্যাগাসি। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতিকে সব জায়গায় বলা ল্যান্ডফিল, LANDFIL, ল্যান্ডফিল। বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের হয়েছে বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় অবাধ কম্পোস্টিং। অবাধ কম্পোস্টিং, ক ময়ে পয়ে ওকা দন্ত সেটা আসে নমস্কার, অবাধ কম্পোস্টিং বলে। ক্রোমিয়াম বর্জ্য পদার্থের প্রভাবে মানবদেহে কী হয়? মানবদেহে ক্যান্সার, চর্মরোগ, বদ্ধক ইত্যাদি তুমি এখানটা লিখে দেবে। তারপরে ফোড়ার পুরো অর্থ রিডিউস, রিউজ, রিসাইকেল, আর তোমরা লিখে দেবে এখানে রিফিউজ, রিফিউএসি। তারপরে কম্পোস্টিং পদ্ধতিতে যে গর্তের মধ্যে হয়েছে জমা করা হয় তাকে বলা হয় ম্যানিওর পিট, ময়জফলা আকার দন্ত নয় হস্যই ও র পয়সই ট। যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলা হয় জৈব অভঙ্গুর, জৈব অভঙ্গুর। তারপরে অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে কঠিন বর্জ্য নিয়ন্ত্রিত দহনকে বলা হয় ইনসিনারেটর। কি লিখবে এখানটা? ইনসিনারেটর। তাহলে একটি পারদ ঘটিত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তোমরা লিখে দেবে মিথাইল মার্কারি। এই মিথাইল মার্কারি যা মিনামাটা রোগ হয়েছিল যার জন্যে। বিশ্ব পরিবেশ দিবস জুন মাসের কোন তারিখে? 5 তারিখে পালন করা হয়। শুদ্ধ অশুদ্ধগুলো পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা হয়। ফলে প্রথমেরটা করবে তোমরা শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি করে, ঠিক, এটাও শুদ্ধ। পৌরসভার জৈব বর্জ্যকে কম্পোস্ট সার তৈরি করা হয়, এটাও তোমার জৈব বর্জ্যকে সার তৈরি করে ব্যবহার। ক্যাডমিয়াম বিষক্রিয়া হাড়ের ভঙ্গুরতা ইত্যাদি রোগ সৃষ্টি হয়, শুদ্ধ। বর্জ্য পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও হ্রাসের সুষ্ঠু ব্যবস্থাপনাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা, শুদ্ধ করবে। বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি, সিকন সেতুতে পড়েছিল, এটা শুদ্ধ। শহরের নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা জলজ পদার্থ তাকে বলা হচ্ছে স্লাজ, এটা হচ্ছে তোমার অশুদ্ধ, তাকে তোমরা করবে সিওয়েজ। বর্গীর জয়, এটা হলে তোমাকে ঠিক হতো। কেন্দ্র সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট 1 জুলাই 2022 নিষিদ্ধ করে, এটা তোমার করবে শুদ্ধ। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু কলিফর্ম বলে, হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ। ওটুর উপস্থিতিতে বর্জ্য পদার্থের পচনকে ব্যাঙ্গালোর পদ্ধতি ওচুর অনুপস্থিতিতে হলে ঠিক হতো, এটা তোমার অশুদ্ধ। আর্সেনিক হলো ভৌমজল দূষণের জন্য দায়ী ধাতু, এটা তোমার হচ্ছে শুদ্ধ।